হুম একবার কল্পনা করা যাক যে বিশাল এক কার্গো জাহাজে প্রচুর মালপত্র বোঝাই করে সমুদ্র পাড়ি দেওয়া হচ্ছে। কার্গো জাহাজ তো এমনিতে বেশ নির্ভরযোগ্য একটা বাহন, তাই না? হ্যাঁ, মানে প্রচুর জ্ঞান বা সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে নিয়ে যেতে পারে এরা। ঠিক। কিন্তু সমস্যা হলো এই জাহাজের গতি অত্যন্ত ধীর। ধরুন 4 বছর ধরে লম্বা যাত্রা শেষে যখন সে জাহাজ বন্দরে পৌঁছায়, তখন হয়তো দেখা যায় প্রযুক্তির দুনিয়ার সেই বন্দরটি আর সেখানে নেই। রাইট, মানে পুরো শহরটাই হয়তো অন্য জায়গায় সরে গেছে। একদম তাই। তো প্রযুক্তি শিল্পে আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা, মানে ধরুন 4 বছরের যে ডিগ্রিগুলো, তার বর্তমান অবস্থা অনেকটাই কার্গো জাহাজের মতোই। হ্যাঁ, কথাটা খুব একটা ভুল বলেননি। যেখানে ধরুন একটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন করে সেটা অনুমোদন করাতে 2 বছর সময় লেগে যায়, সেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো আপডেট হচ্ছে প্রতি 2 থেকে 3 সপ্তাহে। আর ঠিক এই যে গতির একটা বিশাল অমিল, এটাই বর্তমান টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুঝতে পারছি। কারণ ইন্ডাস্ট্রির প্রয়োজন এমন দক্ষ জনবল যারা আজকের একদম লেটেস্ট প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারে, আগামীকালের বা গতকালের ব্যাকডেটেড প্রযুক্তির সাথে নয়। আর এই শূন্যস্থান পূরণের জন্যই বিকল্প কিছু ব্যবস্থার উত্থান ঘটছে। যেগুলো আর ওই কার্গো জাহাজের মতো ধীরগতির নয়, বরং আধুনিক স্পিড বোটের মতো। একদম। এগুলো অবিশ্বাস্য রকম দ্রুত, সুনির্দিষ্ট এবং সরাসরি কর্মক্ষেত্রের বাস্তব সমস্যার সাথে যুক্ত। রাইট। আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা মূলত এই স্পিডবোটগুলো নিয়েই কথা বলবো। আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল প্রফেসর ডক্টর মিল্টন বিশ্বাসের 2026 সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ, যার শিরোনাম হল গুগল এআই ফ্রম লার্নিং টু আর্নিং। হ্যাঁ, চমৎকার একটা পেপার এটি। আমাদের আজকের মূল লক্ষ্য হল গুগলের এআই ট্রেনিং এবং সার্টিফিকেশনগুলো কিভাবে বিশ্বব্যাপী প্রযুক্তি পেশায় এক নীরব বিপ্লব ঘটাচ্ছে, সেটা কেবল ওপর থেকে না দেখে একদম মেকানিজম লেভেলে গিয়ে বোঝা। সত্যি বলতে এই বিষয়টা এখন সবারই জানা উচিত। তো গুগলের ট্রেনিং প্রোগ্রামগুলো নিয়ে কথা বলার আগে, গুগল আসলে এআই নিয়ে ঠিক কত বড় একটি সাম্রাজ্য তৈরি করেছে সেটা একটু বোঝা দরকার। কারণ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে তারা এই ট্রেনিংগুলো দিচ্ছে, সেটার গভীরতা না বুঝে এই সার্টিফিকেশনের আসল ভ্যালু বোঝা যাবে না, তাই না? একদম ঠিক বলেছেন। গুগলের এই যাত্রার সবচেয়ে বড় বাকপদলটি ঘটে আসলে 2014 সালে, যখন তারা ডিপ মাইন্ড অধিগ্রহণ করে। ও আচ্ছা, ডিপ মাইন্ড। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না যে ডিপ মাইন্ডের লক্ষ্য কেবল সাধারণ কোনো এআই তৈরি করা ছিল না। তাদের চূড়ান্ত লক্ষ্য হল আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই তৈরি করা। মানে এমন একটি সিস্টেম যা মানুষের মতোই যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ নিজে নিজে শিখতে এবং বুঝতে পারবে। রাইট। আর এই লক্ষ্যের একটি বড় প্রমাণ আমরা দেখতে পাই 2016 সালে, যখন তাদের তৈরি করা অ্যালফাগো সিস্টেমটি গো গেমের বিশ্ব চ্যাম্পিয়ন লি সিডেলকে হারিয়ে দেয়। এই গো গেমের উদাহরণটা কিন্তু বেশ চমকপ্রদ, কারণ দাবা খেলার মতো তো এটাকে প্রথাগত নিয়মের ফ্রেমে বাঁধা যায় না, তাই না? ঠিক ধরেছেন। দাবা খেলায় কম্পিউটারে জেতার কৌশলটা ছিল মূলত ব্রুট ফোর্স বা সম্ভাব্য সব চাল হিসাব করে ফেলা। কিন্তু গো খেলায় বোর্ডের ওপর সম্ভাব্য চালের সংখ্যা, মানে আপনি শুনলে অবাক হবেন, মহাবিশ্বের মোট পরমাণুর সংখ্যার চেয়েও বেশি। মাই গড! তার মানে তো কোনো সুপার কম্পিউটারের পক্ষে সব চাল আগে থেকে হিসাব করে জেতা গাণিতিকভাবে অসম্ভব। একেবারেই অসম্ভব। তো অ্যালফাগো এই সমস্যাটি সমাধান করেছে রিইনফোর্সমেন্ট লার্নিং এবং ডিপ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। হ্যাঁ, ধরুন বিষয়টিকে সহজে বোঝাতে গেলে একটি এআই মডেলকে একটি ঘরে আটকে রাখা হলো এবং সে নিজের সাথেই লাখ লাখ বার অত্যন্ত দ্রুত গতিতে গেমটা খেলছে। কেউ কিন্তু তাকে খেলার নিয়ম বা জেতার কৌশল শেখায়নি। আচ্ছা। সে শুধু বুঝতে পারছে কোন চালে সে পয়েন্ট পাচ্ছে আর কোন চালে হারছে। এই নিজের ভুল থেকে নিজে নিজে শেখার প্রক্রিয়াটাই হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। তার মানে লক্ষ লক্ষ বার খেলার পর মডেল কি শুধু নিয়মই শিখছে না, বরং মানুষের মতো একটা ইন্টুইশন বা অনুমান ক্ষমতাও তৈরি করে ফেলছে। দারুণ তো। রাইট। তবে অ্যালফাগো তো কেবল একটি গেম ছিল। ডিপ মাইন্ডের আসল ম্যাজিকটা দেখা যায় অ্যালফা ফোল্ডের ক্ষেত্রে, যা চিকিৎসা বিজ্ঞানের পুরো গতিপথই পাল্টে দিয়েছে বলে শুনেছি।
অ্যালফাফোল্ডের কাজটা আসলেই যুগান্তকারী। মানে মানবদেহে লক্ষ লক্ষ প্রোটিন আছে, আর প্রতিটি প্রোটিনের গঠন অনেকটা 3D অরিগামির মতো। একটি প্রোটিন কিভাবে ভাঁজ হবে বা ফোল্ড হবে তার ওপর নির্ভর করে শরীরে সেটির কাজ আসলে কি হবে। আগে বিজ্ঞানীরা একটি প্রোটিনের গঠন বের করতে ল্যাবে বছরের পর বছর পার করে দিতেন। হ্যাঁ, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু অ্যালফাফোল্ড ডিপ লার্নিং ব্যবহার করে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স দেখেই প্রেডিক্ট করতে পারে যে প্রোটিনটি ফোল্ড হওয়ার পর 3D আকারটা কেমন হবে। ওয়াও! এবং সেটা তারা করতে পারছে প্রায় পারমাণবিক লেভেলের নির্ভুলতায়। এর মানে হলো বিজ্ঞানীরা এখন ল্যাপটপে বসেই নতুন ওষুধের ডিজাইন করতে পারছেন। কিন্তু এখানেই আমার একটি বড় খটকা লাগছে। কীরকম? ধরুন, যে প্রযুক্তি এত জটিল, যা নিজে নিজে প্রোটিনের গঠন বের করে ফেলে বা মানুষের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে, সেটা তো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে হওয়ার কথা। এটা তো মনে হচ্ছে কেবল পিএইচডি করা বিজ্ঞানীদের ডোমেন। সাধারণ মানুষ কিভাবে এই প্রযুক্তির ওপর ট্রেনিং নেবে? এই প্রশ্নটাই গুগলের পুরো লার্নিং ইকোসিস্টেমের মূল দর্শনটা আসলে পরিষ্কার করে দেয়। আচ্ছা। গুগল বুঝতে পেরেছিল যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, সেটা যদি কেবল গুটি কয়েক বিজ্ঞানীর হাতে আটকে থাকে, তবে তার আসল ইম্প্যাক্ট তৈরি হবে না। জটিল প্রযুক্তিকে সাধারণ মানুষের বোধগম্য করার জন্যই তারা এই টুলসগুলোকে মডিউলার করেছে। মডিউলার করেছে মানে? ছোট ছোট এবং সহজ অংশে ভাগ করেছে। একদম তাই। এর সবচেয়ে বড় উদাহরণ হল গুগল এআই এসেনশিয়ালস কোর্সটি। এটি ডিজাইন করা হয়েছে একেবারে নতুনদের জন্য, যেখানে কোনো পূর্ববর্তী কোডিং অভিজ্ঞতার প্রয়োজন নেই। তার মানে কোডিং না জেনেই কেউ এআই নিয়ে কাজ শুরু করতে পারবে? ঠিক তাই। এই কোর্সের মূল ফোকাস কোডিং নয়, বরং এআই এর সাথে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল, যাকে আমরা বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমগুলো মূলত এক ধরনের প্রেডিকশন ইঞ্জিন। এদের কাছ থেকে সঠিক উত্তর বের করে আনতে হলে সঠিক কনটেক্সট বা প্রেক্ষাপট সেট করে দিতে হয়। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাকে আমি রান্নাঘরের একজন অত্যন্ত দক্ষ কিন্তু আক্ষরিক অর্থে নির্দেশ পালনকারী শেফের সাথে তুলনা করতে পছন্দ করি। দারুণ একটা উপমা। কিভাবে একটু বুঝিয়ে বলবেন? ধরুন, শেফকে যদি শুধু বলা হয় আমাকে খাবার দাও, সে হয়তো এমন কিছু বানিয়ে দেবে যা মুখেও দেওয়া যাবে না। রাইট। কিন্তু তাকে যদি রেসিপি, উপকরণ, রান্নার তাপমাত্রা এবং পরিবেশনের ধরন সব ঠিকঠাক বলে দেওয়া যায়, তবে সে একটা মাস্টারপিস তৈরি করবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি মূলত এই রেসিপি লেখার কাজটাই? শেফের এই তুলনাটা ধরে যদি আরেকটু গভীরে যাই, শেফ কিন্তু শুধু নির্দেশই পালন করে না, ভুল নির্দেশ দিলে সে পুরো রান্নাটা নষ্টও করে দিতে পারে। ঠিক। এলএলএমগুলোর ক্ষেত্রে একে বলা হয় হ্যালুসিনেশন। মডেলকে যদি সঠিক প্যারামিটার দিয়ে আটকে দেওয়া না হয়, সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ ভুল তথ্য দিতে শুরু করবে। ওহ, এটা তো বেশ বিপজ্জনক। অবশ্যই। এজন্যই এআই এসেনশিয়ালস কোর্সে শেখানো হয় কিভাবে প্রম্পটের ভেতরে কনটেক্সট উইন্ডো ব্যবহার করে মডেলকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে কাজ করতে বাধ্য করা যায়। বুঝতে পারছি। একই সাথে ডেটার গার্বেজ ইন গার্বেজ আউট ঠেকানোর জন্য ডেটা ক্লিনিংয়ের বেসিক বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখলে নিয়োগদাতারা তো জানেন যে এটি শুধুমাত্র একটি এন্ট্রি লেভেলের ব্যাজ। আমার তো মনে হয় এটি কেবল মানুষকে গুগলের ইকোসিস্টেমের ভেতর টেনে আনার একটি টোপ, সরাসরি চাকরি পাওয়ার কোনো গোল্ডেন টিকিট নয়। এই এসেনশিয়ালস কোর্স করেই কি কেউ ভালো চাকরি পেয়ে যাবে? আপনার এই পর্যবেক্ষণটি কিন্তু খুবই বাস্তবসম্মত। না, শুধুমাত্র এআই এসেনশিয়ালস কোর্স কাউকে রাতারাতি চাকরি এনে দেবে না। আমি সেটাই ভাবছিলাম। এটি মূলত একটি ফাউন্ডেশন তৈরি করে। আসল গেম চেঞ্জার হলো যখন একজন শিক্ষার্থী এই বেসিক জ্ঞানটুকু নিয়ে গুগলের প্রফেশনাল লেভেলের সার্টিফিকেশনের দিকে এগোয়। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ট্রেনিংগুলোর কার্যকারিতা বুঝতে হলে আমাদের বিনামূল্যে বনাম পেইড শিক্ষার পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, ডক্টর মিল্টন বিশ্বাসের প্রবন্ধেও তো এই বিষয়টি উঠে এসেছে। কেউ চাইলে তো কোর্সেরার অডিট ফিচার ব্যবহার করে বা ইউটিউব থেকে সম্পূর্ণ বিনামূল্যেই এই থিওরিগুলো শিখতে পারে। তাহলে মানুষ কেন টাকা দিয়ে পেইড সার্টিফিকেশনের দিকে ঝুঁকবে? এটা কি শুধু একটা কাগজের টুকরোর জন্য? ইউটিউব বা অডিট ফিচারের মাধ্যমে শিক্ষাকে অবশ্যই গণতান্ত্রিক করা সম্ভব হয়েছে, কিন্তু যখন কেউ গ্লোবাল জব মার্কেটে নিজেকে প্রমাণ করতে যায়, তখন নিয়োগদাতার দিক থেকে তো একটি ভরসার জায়গা প্রয়োজন হয়, তাই না? রাইট, প্রমাণ তো লাগবেই। পেইড সার্টিফিকেশনগুলো মূলত একটি ডিজিটাল পাসপোর্ট হিসেবে কাজ করে।
যখন কেউ প্রোফাইলড প্রজেক্ট সাবমিট করে এবং প্রক্টর্ড এক্সাম বা নজরদারির মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে, তখন গুগলের সেই সিলমোহরটি নিয়োগদাতাদের আশ্বস্ত করে যে এই ব্যক্তির দক্ষতা যাচাইকৃত। ভেরিফিকেশনের ব্যাপারটা আসলে খুবই জরুরি। তবে শুধু ডিজিটাল পাসপোর্ট নয়, পেইড লার্নিংয়ের সবচেয়ে বড় সুবিধাটি লুকিয়ে আছে গুগল ক্লাউড স্কিলস বুস্টের ভেতর। এই স্কিলস বুস্ট ব্যাপারটা নিয়ে আমার বেশ আগ্রহ আছে। আমি যতটুকু পড়েছি, এটি শিক্ষার্থীদের সরাসরি গুগলের ক্লাউড এনভায়রনমেন্টে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করার সুযোগ দেয়। হ্যাঁ, এটাকে বলা যায় হ্যান্ডস অন ল্যাব প্র্যাকটিস। সাধারণত এআই মডেল ট্রেন করাতে প্রচুর কম্পিউটেশনাল পাওয়ার বা দামি জিপিউর প্রয়োজন হয়, যা ব্যক্তিগতভাবে কেনা প্রায় অসম্ভব। বিশেষ করে স্টুডেন্টের জন্য তো বটেই। একদমই। কিন্তু স্কিলস বুস্টের মাধ্যমে গুগল তাদের নিজস্ব ডেটা সেন্টারের শক্তিশালী সার্ভারগুলোর ভার্চুয়াল অ্যাক্সেস শিক্ষার্থীদের দিয়ে দেয়। তার মানে একটি সাধারণ বা কম দামি ল্যাপটপ এখানে মূলত একটি টার্মিনাল হিসেবে কাজ করছে। ল্যাপটপ থেকে শুধু নির্দেশ যাচ্ছে, আর আসল প্রসেসিংয়ের কাজটা হচ্ছে গুগলের কোনো এক বিশাল ডেটা সেন্টারে। রাইট, ঠিক তাই। এটি তো আক্ষরিক অর্থেই সিলিকন ভ্যালির ল্যাবরেটরিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আসলে একটা চমৎকার ব্যাপার। কিন্তু এখানে আমার একটি খটকা আছে। গুগলের এই সার্টিফিকেট তো প্রমাণ করে যে একজন ব্যক্তি গুগলের ক্লাউড এবং গুগলের এপিআই ব্যবহার করতে দক্ষ। আমরা কি তাহলে বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া আধিপত্য ভেঙে একটি কর্পোরেট মনোপলির দিকে যাচ্ছি না? মানে যেখানে গুগলই ঠিক করবে কে চাকরি পাবে আর কে পাবে না? এটি একটি অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন। আপাতদৃষ্টিতে একে কর্পোরেট মনোপলি মনে হতেই পারে, তবে প্রযুক্তি শিল্পের ভেতরের চিত্রটা একটু ভিন্ন। কি রকম? ধরুন, যখন কেউ গুগলের ক্লাউডে মেশিন লার্নিংয়ের আর্কিটেকচার তৈরি করা শিখছেন, তিনি মূলত আন্ডারলাইং কনসেপ্টগুলোই শিখছেন। কিভাবে নিউরাল নেটওয়ার্ক কাজ করে, কিভাবে ডেটা পাইপলাইন তৈরি হয়, কিভাবে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং কাজ করে, তার মূলনীতি কিন্তু অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা মাইক্রোসফট অ্যাজিওরের ক্ষেত্রেও প্রায় একই। ও আচ্ছা, মানে টুলস আলাদা হলেও কোর কনসেপ্ট ট্রান্সফারেবল। একদম তাই। আপনি যদি গুগলের ক্লাউড বোঝেন, খুব সহজেই আপনি AWS-এ নিজেকে মানিয়ে নিতে পারবেন। আর এই কোর কনসেপ্টগুলোই সবচেয়ে বেশি কাজে লাগে অ্যাডভান্স সার্টিফিকেশনগুলোতে। তো যেহেতু ক্লাউড স্কিলস বুস্ট দিয়ে ঘরে বসেই বিশাল সার্ভার অ্যাক্সেস করা যাচ্ছে, তার মানে কেউ চাইলে শুধু বেসিক নয়, একদম আর্কিটেকচারি লেভেলের কাজও করতে পারবে। এই অ্যাডভান্সড বা প্রফেশনাল সার্টিফিকেশনগুলোর গঠন আসলে কেমন হয়? গুগলের বেশ কিছু অ্যাডভান্স কি ট্রেনিং রয়েছে, যার মধ্যে প্রফেশনাল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং প্রফেশনাল ডেটা ইঞ্জিনিয়ার অন্যতম। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কোর্সে কেবল একটি এআই মডেল তৈরি করা শেখানো হয় না। একটি মডেল হয়তো ল্যাপটপে একজন ইউজারের জন্য খুব ভালো কাজ করছে, কিন্তু যখন সেটাকে 1 মিলিয়ন ইউজারের জন্য লাইভ করা হবে, তখন সেই লোড কিভাবে সামলাবে। রাইট, স্কেলিংয়ের বিষয়টা চলে আসে। হ্যাঁ, মডেলের লেটেন্সি বা রেসপন্স টাইম কিভাবে কমানো যাবে, এই মডেল স্কেলিং এবং ডিপ্লয়মেন্টের জটিল ইঞ্জিনিয়ারিংটাই এই কোর্সের মূল ফোকাস। আমি ভাবছি এআই এর কারণে তো সাইবার হামলার ধরনও পাল্টে যাচ্ছে। এখন আর শুধু ফায়ারওয়াল রক্ষা করাই তো যথেষ্ট নয়, কারণ এআই মডেল নিজেই তো ডেটার একটি বিশাল ব্ল্যাক বক্স। ঠিক বলেছেন। তাহলে কি সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ এখন এআই মডেল এবং ডেটা পাইপলাইন সুরক্ষিত করা? গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সে কি এই দিকগুলোই কভার করা হয়? এটি ছিল দুর্গের চারপাশে দেয়াল তোলার মতো, কিন্তু এআই মডেলে ডেটা পয়জনিং বলে একটি কনসেপ্ট আছে। ডেটা পয়জনিং, সেটা আবার কি? ধরুন, কেউ যদি ট্রেনিং ডেটার ভেতরেই অত্যন্ত সূক্ষ্মভাবে ভুল তথ্য বা ম্যালিশিয়াস কোড ঢুকিয়ে দেয়, তাহলে মডেলটা ভেতর থেকেই করাপ্টেড হয়ে যাবে। ও, বুঝতে পেরেছি। তখন বাইরের দেয়াল যতই মজবুত হোক না কেন, কোনো লাভ নেই। এজন্যই সিকিউরিটি সার্টিফিকেশনে IAM বা আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ডেটা এনক্রিপশন এবং AI ইনফ্রাস্ট্রাকচারকে ভেতর থেকে সুরক্ষিত রাখার কৌশলগুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। তার মানে ব্যাপারটা এখন অনেক বেশি কমপ্লেক্স। অবশ্যই। আর প্রতিটি অ্যাডভান্সড কোর্সেই ক্যাপস্টোন প্রজেক্ট থাকে, যা কাল্পনিক কোনো সমস্যা নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রের একদম রিয়েল টাইম সমস্যা সমাধানের অভিজ্ঞতা দেয়। এই ক্যাপস্টোন প্রজেক্টের প্রসঙ্গটা যখন এলো, তখন একটা তুলনামূলক প্রশ্ন করি। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের সমাজে বা কর্পোরেট জগতে প্রথাগত মাস্টার্স ডিগ্রির তো একটা আলাদা কদর হয়েছে। আন্তর্জাতিক নিয়োগদাতাদের কাছে একটি মাস্টার্স ডিগ্রির তুলনায় এই মডিউলার অ্যাডভান্স সার্টিফিকেটগুলো কি সত্যি সেই জায়গা নিতে পেরেছে? দেখুন,
প্রথাগত মাস্টার্স ডিগ্রি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটি থিওরিটিক্যাল জ্ঞান এবং মৌলিক গবেষণার ভিত্তি মজবুত করে। কিন্তু প্রযুক্তি শিল্পের বাস্তব সমীকরণটি ভিন্ন। আচ্ছা। টেক কোম্পানিগুলো এমন কর্মী খোঁজে যারা চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই প্রোডাকশন লেভেলে কাজ করতে পারবে। মানে তাদেরকে আলাদা করে আবার শেখানোর সময় কোম্পানিগুলোর নেই। একদম তাই। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রিগুলো অনেক সময় একাডেমিক প্রসেসের কারণে লেটেস্ট প্রযুক্তি কারিকুলামে যুক্ত করতে কয়েক বছর সময় নিয়ে নেয়। অন্যদিকে গুগলের এই সার্টিফিকেশনগুলো প্রতিনিয়ত আপডেট হয়। গতির যে ব্যাপারটা আমরা শুরুতে আলোচনা করছিলাম। রাইট। ফলে নিয়োগদাতারা জানেন যে একজন গুগল সার্টিফাইড প্রফেশনাল বর্তমানের সবচেয়ে আধুনিক টুলসগুলো সম্পর্কে শুধু জানেনই না, সেগুলোর প্রয়োগ করতেও সক্ষম। এজন্যই এগুলো অনেক ক্ষেত্রে ডিগ্রির শক্ত বিকল্প হিসেবে স্বীকৃতি পাচ্ছে। নিয়োগদাতাদের এই আস্থার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখতে পাই গ্লোবাল ওয়ার্কফোর্সে। ড মিল্টন বিশ্বাসের গবেষণায় গিগ ইকোনমি এবং রিমোট ওয়ার্ক নিয়ে যে ডেটা আছে তা বিশ্লেষণ করলে মনে হয় এআই স্কিলগুলো শুধু সিলিকন ভ্যালিতেই সীমাবদ্ধ নেই। না, একেবারেই না। বরং এটি পুরো অর্থনৈতিক কাঠামোটাকে উল্টে দিচ্ছে। একদমই তাই। দূরবর্তী কাজের ধারণাটি এআই এর কারণে সম্পূর্ণ নতুন একটি মাত্রা পেয়েছে। আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মগুলোতে যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে এআই স্কিল সম্পন্ন ফ্রিল্যান্সারদের চাহিদা এখন আকাশচুম্বী। সত্যি বলতে এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, একজন ফ্রিল্যান্সার এখন আর শুধু ডেটা এন্ট্রির কাজ করছেন না, তিনি হয়তো একটি কোম্পানির জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে কাস্টম চ্যাটবট বানাচ্ছেন, অথবা এপিআই ইন্টিগ্রেট করে পুরো কাস্টমার সার্ভিস অটোমেট করে দিচ্ছেন। আগে যেমন ফ্রিল্যান্সিং মানেই ছিল বেসিক গ্রাফিক্স বা সাধারণ কাজ, এখন সেটা হাই ভ্যালিউ টেকনিক্যাল স্কিলে পরিণত হচ্ছে। একদম। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই সুযোগগুলো ভৌগোলিক সীমানা মুছে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটু বিশাল সুযোগ। বাংলাদেশে প্রেক্ষাপটটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এখন ইন্টারনেট সুবিধার আওতায় আছে। হ্যাঁ, এটা ঠিক। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আইসিটি এজেন্সির মাধ্যমে গুগলের এই সার্টিফিকেশনগুলোকে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যখন কোনো বাংলাদেশি তরুণ বা তরুণী গুগল ক্লাউড বা প্রফেশনাল এমএল ইঞ্জিনিয়ারের একটি সার্টিফিকেট অর্জন করে গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ খুঁজছেন, তখন নিউ ইয়র্ক বা লন্ডনের ক্লায়েন্টরা তার ভৌগোলিক অবস্থান দেখছেন না। রাইট, তারা দেখছেন স্কিলটা আছে কিনা। একদম, তারা দেখছেন তার গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কিল সেট। এটি তাদের কাজের রেট বা ভ্যালু বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ সিলিকন ভ্যালির সবচেয়ে শক্তিশালী টুলসগুলো এখন বাংলাদেশের কোনো এক মফস্বল শহরে বসে থাকা তরুণের ল্যাপটপেও পৌঁছে গেছে। সে হয়তো শারীরিকভাবে নিজের দেশেই আছে, কিন্তু কাজ করছে বৈশ্বিক স্কেলে। হ্যাঁ, পৃথিবীটা এখন আসলেই একটা গ্লোবাল ভিলেজ। এই পুরো প্রক্রিয়াটিতে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কিভাবে লার্নিং সরাসরি আর্নিংয়ে রূপান্তরিত হচ্ছে। এটি আজকের এই আলোচনার মূল সারাংশ। রাইট। গুগলের এই ট্রেনিংগুলো কেবল জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নেই, এগুলো ডিজাইন করা হয়েছে সরাসরি ক্যারিয়ার গঠন এবং উপার্জনের পথ তৈরি করার জন্য। আর এই ট্রান্সফরমেশনের পেছনের মূল কারণ হল চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে নিরন্তর শেখা বা লাইফলং লার্নিং এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়। এটা এখন বাধ্যবাধকতা। আপস্কেল করাটাই এখন কর্মক্ষেত্রে টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। একদমই তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এআই ট্রেনিংয়ের মেকানিজম থেকে শুরু করে গ্লোবাল ইকোনমিতে এর প্রভাব পর্যন্ত অনেকগুলো স্তর উন্মোচন করার চেষ্টা করেছি। হ্যাঁ, আলোচনাটা বেশ চমকপ্রদ ছিল। তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি ভাবনার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আমরা শুরুতে বলেছিলাম প্রথাগত 4 বছরের ডিগ্রি হল ধীরগতির কার্গো জাহাজ, আর গুগলের এআই সার্টিফিকেশনগুলো হল দ্রুতগামী স্পিডবোট। এখন যদি এই স্পিডবোটগুলোই বা গুগলের এই এআই সার্টিফিকেশনগুলোই ডিজিটাল যুগের নতুন মাপকাঠি হয়ে দাঁড়ায়, তবে আগামী 10 বা 20 বছরে প্রথাগত বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কি হবে? ইন্টারেস্টিং পয়েন্ট। টিকে থাকতে হলে কি বিশ্ববিদ্যালয়গুলোকেও বাধ্য হয়ে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে হাত মিলিয়ে তাদের কারিকুলাম তৈরি করতে হবে, নাকি সেই পুরনো কার্গো জাহাজগুলোকে এখন নিজেদের ডেকে কর্পোরেট স্পিডবোট বহন করা শুরু করতে হবে? এই চিন্তার খোরাকটি নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে।